নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজ্য মন্ত্রিসভার যে কয়েকজনের সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে যোগাযোগ, কিছু ক্ষেত্রে ঘনিষ্ঠতা আছে, তাদের মধ্যে অন্যতম হলেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম ওরফে ববি হাকিমকে আমি তো আজ থেকে চিনি না, প্রায় 25 বছর হলো ফিরহাদ হাকিমকে আমি চিনি। ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত। 1984 সালে মমতা যখন লোকসভা নির্বাচনে দাঁড়ালেন, তখন ফিরহাদ হাকিম দক্ষিণ কলকাতার শিক্ষা প্যালেসে ভোটার স্লিপ লিখতেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তুলে এনেছেন রাজনীতির সিঁড়ি দিয়ে। আজকে যে জায়গায় ফিরহাদ হাকিম পৌঁছেছেন, তার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান 100% বলে মানেন ববি হাকিম। তৃণমূলের অনেক নেতা আছেন যারা রাজনৈতিক মতের পার্থক্য থাকলে পরে ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করেন না। ফিরহাদ হাকিম কিন্তু সেই ধরনের নেতা নন। কাটিং অ্যাক্রস দ্য পার্টি লাইন তার বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ আছে। অনেক সময় মনের কথাটা ঘনিষ্ঠ মহলে বলেও ফেলেন, মৃদু স্বরে হলে দলের মধ্যেও বলেন, কিন্তু দলনেত্রী ধমক দিলে আবার খোলসের মধ্যে ঢুকে পড়েন। তার স্বভাবের এই বৈপরীত্য নিয়ে আমি অনেকবার ববিদাকে প্রশ্ন করেছিলাম, কোনো সদর্থক উত্তর দেননি, শুধু সুরভিত হাসিটুকু ছাড়া। এত বড় গৌরচন্দ্রিকাটা ফিরহাদ হাকিম সম্পর্কে করলাম কেন? কারণ আছে। বুধবার দিন উত্তরবঙ্গে পৌঁছে কার্শিয়াং যাওয়ার পথে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাইপো বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, তিনি বরকর্তা হিসাবে যাচ্ছেন। তিনি নাকি কার্তিক বাবুর ছেলের ভিক্ষে বাবা, যেটুকু আমি শুনেছি। তো তার আগে এবিপি আনন্দকে দেয়া একটা সাক্ষাৎকারে ববি হাকিম যে কথাগুলো বলেছেন আমি খুব মন দিয়ে শুনেছি। তার প্রত্যেকটা কথা, তাতে একটা কথা বলতে পারি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের 100% অনুগত সৈনিক হলেও কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বলে মেনে নেবেন না, কাম হোয়াট মে। এই কথাটা আমি আমার বিশ্বাস থেকে বললাম। দুদিন আগে সোমবার অভিষেক যখন বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিলেন, কলকাতা বিমানবন্দরে টানা প্রায় 20 মিনিট সাংবাদিকদের নানা কথা বললেন, যেভাবে বলেন। তো প্রফেশনালসদের অবসরের একটা বয়স থাকে, সাংবাদিকদের থাকে, ইঞ্জিনিয়ারদের থাকে, চিকিৎসকদের থাকে। যদিও চিকিৎসকরা সরকারি হসপিটালেই থাকে, বেসরকারি হসপিটালের কোনো ডাক্তারদের কোনো বয়সের উর্ধ্বসীমা নেই। ডক্টর সুকুমার মুখার্জি এখনও প্র্যাকটিস করছেন, ডক্টর মণি ছেত্রী তো করতেন কিছুদিন আগেও। যাই হোক, আমার একজন খুব শ্রদ্ধার মানুষ আছেন চিকিৎসক দেবল সেন, তার বয়স অত না হলেও তিনি এখন প্র্যাকটিস করেন। উদাহরণ দিয়ে আর বাড়াবো না, দীর্ঘ করব না, যে অভিষেক বলেছেন সব পেশায় একটা নির্দিষ্ট বয়সে পৌঁছলে মানুষকে অবসর নিতে হয়, কারণ মানুষের কর্মশক্তি বয়সের সাথে সাথে হ্রাস পায়। 40 বছর বয়সে আপনি যে কাজ করতে পারবেন, সেটা নিশ্চয়ই 65 বছরে করতে পারবেন না। আর সবাইকেই একটা জায়গা দিতে হবে। কুণাল ঘোষ কি বলেছিলেন, যে আজন্ম সাংসদ বিধায়ক থাকবো, দেহত্যাগ না করলে পদত্যাগ করব না, তাহলে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যাদের পলিটিক্যাল অ্যাসপিরেশন আছে, তারা কি চিরকালই দেয়াল লিখবে? ন্যায্য প্রশ্ন অ্যাপারেন্টলি দেখতে গেলে। অভিষেক কুণালের মতো তো ব্লান্ট না বলেও কুণালের কথাকেই সমর্থন করেছেন, অর্থাৎ একটা বয়স হয়ে গেলে রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত, পরিষ্কার বলেছেন। ফিরহাদ হাকিম কি বললেন? ফিরহাদ হাকিম বললেন যে
কে অবসর নেবেন কে অবসর নেবেন না সেটা তখনই ঠিক করা যাবে যে মানুষের মধ্যে সেই নেতার গ্রহণযোগ্যতা কত সেটা বিচার করে। ধরুন কোনো কেন্দ্রের সাংসদ, তিনি হয়তো ৭৫-এর উপরে তার বয়স, কিন্তু নিজের সংসদীয় কেন্দ্র চষে ফেলেন, ডাকলে পরেই হাজির হয়ে যান। বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ অনুষ্ঠান, পুজোর বিতেগাড়া, রক্তদান শিবির সর্বত্র তাকে দেখা যায়, কিন্তু তার বয়স ৭৫+। কিন্তু তিনি কনস্টিটিউয়েন্সি নার্স করেন অন্যান্য অনেকের থেকে ভালো। তাহলে কি শুধু ৭৫ বছরের ঊর্ধ্বে বলে তাকে আর মনোনয়ন দেওয়া যাবে না? ফিরাদ বলছেন এটা কি সম্ভব? বয়স যাই হোক না কেন, নিজের কেন্দ্রে তার গ্রহণযোগ্যতা কত সেটাই মনোনয়ন পাওয়ার পূর্বশর্ত হওয়া উচিত। যেখানে অভিষেক বলছেন একটা বয়সের পর অবসরের গ্রহে চলে যাওয়া উচিত অন্য পেশার মানুষের মতো, সেখানে ফিরাদ বলছেন বয়স কিছু নয়। বয়স যাই হোক না কেন, কোনো নেতার যদি মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকে তখন তার বয়স কত হলো সেটাকে বিবেচনার মধ্যেই আনা উচিত নয়। স্পষ্ট কন্ট্রাডিকশন। আমি এটাকে বলেছি চ্যালেঞ্জ, মৃদু চ্যালেঞ্জ। কারণ ফিরাদ হাকিম ওই প্রাইভেট লিমিটেড কোম্পানির একজন উচ্চপদস্থ ব্যক্তি, তো তিনি আবার বলেছেন সচেতনভাবে, আমরা তো আর কেউ কর্মী নই, আমরা হচ্ছি ভলেন্টিয়ার। সে যাই হোক, সেটা ববিদার ব্যাখ্যা, কিন্তু মৃদু চ্যালেঞ্জ। কোথায় যাচ্ছেন? কার্শিয়াং। অভিষেক সেখানে রয়েছেন কার্তিক ব্যানার্জির ছেলের ভিক্ষে বাবা হিসাবে, বরকর্তা হিসাবে। তাহলে যতই ভাইয়ের বিয়ে হোক না কেন, রাজনৈতিক মহল বলছেন যে ফিরাদ হাকিম বরকর্তা হিসাবে যাচ্ছেন, এটা কি অভিষেক খুব খোলা মনে মেনে নেবেন? নাও নিতে পারেন, এসব গুঞ্জন চলে। কারণ আমি আগেও বলেছি তৃণমূলের অনেক প্রবীণ নেতা আছেন যাদের সঙ্গে অভিষেকের সম্পর্ক পুতিন আর জেলেনস্কির মতো রাজনৈতিক সম্পর্ক। তাদের কাউকে তিনি জেঠু বলেন, কাউকে কাকু বলেন। 2 বছর আগে দেখলাম তাদের কয়েকজনের বাড়িও চলে গিয়েছিলেন আশীর্বাদ নিতে। এগুলো হচ্ছে পরিকল্পিত নাটক, সুন্দরভাবে আইপ্যাকের নির্দেশে মঞ্চস্থ করা হয়েছিল যে অভিষেক সিনিয়রদের সম্মান করেন ইত্যাদি। কিন্তু অভিষেক যে কথাটা বলতে পারেন না সেটা বলেন তার হয়ে কুণাল ঘোষ। কিন্তু ববি হাকিমের এই চ্যালেঞ্জ কতটা গুরুত্ব দেওয়া যায়? দেখুন, অতীতে একবার তিনি বলেছিলেন যে নারদা কেলেঙ্কারিটা কি, তাকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা। ববি হাকিম বলেছিলেন বিরোধী দলনেতা নারদা নিয়ে যা বলেছেন সেটার সঙ্গে আমি সহমত। হইচই পড়ে গিয়েছিল। বিরোধী দলনেতা কি বলেছিলেন? শুভেন্দু অধিকারী কেডি সিং এর টাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা মন্ত্রণায় ওই ম্যাথু এই কাজটা করেছিল। এটা শুভেন্দু বারবার করে বলেন। তো ববি হাকিম তার কথারই কার্যত মান্যতা দিয়েছিলেন। তারপরেই ববি হাকিম ঘুরে গেলেন। দলনেত্রী হয়তো ধমকেছিলেন। এইখানে মেরুদণ্ডের ঋজুতা প্রয়োজন। আমাকে যে এক সাক্ষাৎকারে বলেছিলেন নওশাদকে এইভাবে জেলে রাখা তিনি পছন্দ করেন না, সমর্থন করেন না। আমি জিজ্ঞেস করেছিলাম, বলেছিলেন মুখ্যমন্ত্রীকে? বলেছিলেন না, বলিনি। তো ফিরাদ হাকিম আবার অপমানিত হয়েছিলেন। তিনি ইডি সিবিআই এর দ্বারা অপমানিত হননি। যখন তিনি পার্কিং ফি বৃদ্ধির একটা সিদ্ধান্ত নিলেন, প্রশাসনিক সিদ্ধান্ত, তখন কুণাল ঘোষ তাকে যেভাবে আক্রমণ করেছিলেন, কর্পোরেশন সিদ্ধান্ত প্রত্যাহার করার আগেই কুণাল ঘোষ জানিয়েছিলেন সিদ্ধান্ত প্রত্যাহার হয়েছে, সেটা ববি হাকিমের আত্মসম্মানে লেগেছিল এবং তিনি বলেও ছিলেন যে এটা তো দলের মধ্যে আলোচনা করে নিলেই হতো, আগ বাড়িয়ে বাইরে বলার কি দরকার ছিল। প্রতি পদে পদে ছোটবাবুর ঘনিষ্ঠ লোকেরা ছোটবাবুর নির্দেশে তাকে অপমান করছেন, এটা ফিরাদ বোঝেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে অন্য কোনো বিকল্প পথের সন্ধান তার পক্ষে করা সম্ভব নয়, কারণ ফিরাদ হাকিম জানেন তার সেই জনভিত্তি নেই।
তিনি যে মেয়র হয়েছেন, মন্ত্রী হয়েছেন, অন্য পদ পেয়েছেন, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাই মমতা বন্দ্যোপাধ্যায় পাশ থেকে সরে গেলে ফিরহাদ হাকিম ওই সেই উরুকাতু মদনাদের দলেই ফিরে যাবেন, এটা তিনি জানেন, বোঝেন। তাই মনের দুঃখ মনেই চেপে রাখেন, মাঝে মধ্যে হয়তো মৃদু স্বরে তার বিস্ফোরণ ঘটে, মৃদুভাবে চ্যালেঞ্জ করেন। এটা ফিরহাদ হাকিম মৃদু চ্যালেঞ্জ করেছেন অভিষেকের নবীন প্রবীণ দ্বন্দ্বে। প্রবীণদের কার্যত রাজনীতির, সক্রিয় রাজনীতি থেকে মুছে ফেলার যে উদ্যোগ অভিষেক সচেতনভাবে নিয়েছেন, তার প্রতিস্ফূর্তি কণ্ঠস্বর। ফিরহাদ হাকিম জানেন অন্য কাউকে ঘাঁটালেও তাকে খুব একটা ঘাঁটাবার সাহস করবেন না মমতা, কারণ মুসলমান জনগোষ্ঠীর মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি আছে। বহু সম্পন্ন ব্যবসায়ী মুসলমানদের সঙ্গে ফিরহাদ হাকিমের ব্যক্তিগত সম্পর্ক আছে, এবং তাকে তো অসম্মানের মুখে পড়তে হয়েছিল যখন সেই ছবি দেখা গেছিল যে স্যান্ডো গেঞ্জি পরে তিনি টাকা নিচ্ছেন। তার জন্য তাকে এখনো খেসারত দিতে হচ্ছে, জেলে যেতে হয়েছে। কিন্তু ফিরহাদ কিন্তু জেলেই ছিলেন, যে কটা দিন উডবানে ভর্তি হননি, এটা তিনি বলেন। এবং তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বিষয়ে একমত যে নারদা ঘটনাটা রাজনৈতিক চক্রান্ত, কিন্তু বলে আবার অবস্থানদের পরিবর্তন, এটাই হচ্ছে ওনার দুর্বলতা। আমি যদি কোনো কথা বিশ্বাস করি, কোনো কথা বলি, তাতে স্টিক করে থাকবো। যদি আমার মন, আমার বিবেক সায় দেয় আমার বলা কথায় সঙ্গে, তাহলে আমি স্টিক করে থাকবো, আমি বাজ করব না। আই উইল নট বাজ অ্যান ইঞ্চ ফ্রম মাই স্টান্স। কিন্তু ফিরহাদ হাকিম করেন, এটাই তার দুর্বলতা, ভ্যাসিলেট করেন। এরকম চলতে থাকলে ওনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু তিনি এটা ঠিক মৃদু চ্যালেঞ্জ করেছেন অভিষেককে। জল কিন্তু ঘোলাবে, জল কিন্তু সহজে ঘোলা হওয়া বন্ধ হবে না। নির্বাচনে টিকিট বিলির সময় আসবে না, দেখতে হবে কল্যাণবাবু টিকিট পান কিনা, সৌগত রায় পান কিনা, সুদীপ বন্দ্যোপাধ্যায় পান কিনা, প্রসূন বন্দ্যোপাধ্যায় পান কিনা। আরামবাগের সাংসদ পাবেন না আমি জানি, তিনি অনেক বড় বড় কথা বলছেন এখন। অভিষেকের নজর কাড়বার জন্য শুভেন্দুকে গালমন্দ করছেন বেশি বেশি করে, এগুলো দেখানো। সুনীল মণ্ডল টিকিট পান কিনা, আরো অনেককে দেখতে হবে, কারণ অভিষেকের নিজের লোকজন এবার টিকিট পাওয়ার জন্য মরিয়া। তাদের কোনো রাজনৈতিক লড়াই সংগ্রাম কিছু নেই, অধিকাংশই 11 সালের পরে এসে মাতব্বর হয়েছে। কিন্তু কল্যাণদা ছেড়ে দেবেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় টিকিট না পেরে চুপ করে বসে থাকবেন? সৌগত রায়ের কথা বলতে পারবো না। ববি হাকিমকে যদি ছাঁটার চেষ্টা করা হয়, ববি হাকিম বসে থাকবেন? বিদ্রোহ করবেন, কিভাবে করবেন আমি জানি না, করবেন। সুদীপবাবু একবার করেছিলেন না 2004-এ জোড়া মোমবাতি নিয়ে তৃণমূলের যাত্রাভঙ্গ করেছিলেন কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রে। তখন কলকাতার মেয়র সুব্রত মুখোপাধ্যায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন, বিজেপি তৃণমূল জোটের প্রার্থী কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রে। সুদীপবাবু টিকিট পেলেন না, জোড়া মোমবাতি চিহ্নে দাঁড়ালেন, প্রায় 1 লাখ ভোট পেলেন, জোড়াবাগানের মিন্টু শীল জিতে বেরিয়ে গেল। ওই কেন্দ্রে কোনোদিন বামপন্থীরা জিতত না, অনেকদিন আগে হয়তো জিতেছে। তাহলে সেরকম হওয়ার সম্ভাবনাও আছে। তবে এইটুকু আমি বলতে পারি, পুরনো অনেক নেতা যারা অভিষেকের নামে জয়ধ্বনি দেন, তাদের নেতা বলেন, অন্তর থেকে অভিষেকের নেতৃত্ব মানার কোনো প্রশ্নই তাদের নেই। হয় তারা রাজনীতি থেকে সরে যাবেন, কংগ্রেস শক্তিশালী হলে কেউ ভবিষ্যতে কংগ্রেসের দিকে পা বাড়বার কথা ভাবতেন, কিন্তু অভিষেকের নেতৃত্ব মেনে নিয়ে তৃণমূল কংগ্রেস করবেন, বর্তমানে তৃণমূলের যারা জনপ্রতিনিধি আছেন তাদের অনেকেই সেই রাস্তায় হাঁটবেন না, মানে অভিষেকের নেতৃত্ব মানবেন না। এই যে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব, অভিষেকের বক্তব্যকে
পাল্টা কার্যত চ্যালেঞ্জই করলেন ফিরহাদ হাকিম। এই নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্ত। আমার দুটো প্রশ্ন আছে স্পেসিফিক। এক, আজকে ববি হাকিম পরিষ্কার করে দিয়েছেন যে অভিষেক যে কথাটা বলছে রাজনীতিকদেরও অবসর নিতে হয় অন্য পেশার লোকজনদের মতো, কার্যত চ্যালেঞ্জ করেছে। বলে নবীন প্রবীণ, নবীনদেরও দরকার, প্রবীণদেরও দরকার, যার বয়সটা কিছু নয়, একটা কেন্দ্রে কারোর গ্রহণযোগ্যতা থাকলে তাকেই প্রার্থী করতে হবে। এটা কার্যত অভিষেককে চ্যালেঞ্জ। আবার ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেকের এক ভাইয়ের বিয়েতে বরকর্তা হিসাবে যাচ্ছেন। ঠিক শিলিগুড়িতে নেমে ববি হাকিমের এই অভিষেককে কার্যত চ্যালেঞ্জ করা, কিভাবে দেখছেন? ব্যাখ্যা কি আপনার? দেখুন, আমি তৃণমূল সম্পর্কে আমার যে বক্তব্য সেগুলো অধিকাংশ লোকের সাথে মিলবে না। এটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং। ওরা কোনো স্পেস, পাবলিসিটি স্পেস, অপোজিশন স্পেস, এগুলো কাউকেই কিছু দেবে না। আমি এর আগে আমার নিজস্ব অভিজ্ঞতায় বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলো অত্যন্ত বুদ্ধির সাথে, চাতুরির সাথে এইগুলো করে বেড়ান। অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য নেই। উনি এটা করিয়ে দিয়েছেন, অভিষেককে দিয়ে বলাচ্ছেন, আবার উনি নেগেট করছেন। যদি অভিষেকের এত ক্ষমতা থাকতো বা এত পাওয়ার থাকতো তাহলে ওই ওনার ওই একা একচ্ছত্র ভাবে পারতেন না। আর অভিষেকের এমন কোনো পারফরমেন্স নেই যে উনি চ্যালেঞ্জ করতে পারে। যদি এটা আপনি অন্যভাবে দেখেন, আমাদের একটা অভিজ্ঞতা আছে তৃণমূল কংগ্রেসের সাথে চলার 11 বছরে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভিতরে বহুধা প্যারালিজম তৈরি করে নেন। সংগঠনের ভিতরে কেউ চেয়ারম্যান, কেউ প্রেসিডেন্ট, কেউ কনভেনার, একই ডিস্ট্রিক্ট কমিটিতে 4টে হেড দিয়ে দিতে কোনো ব্যাপার নাই। কার যে কি ব্যাখ্যা, কার কি ভূমিকা কেউ জানে না, কিন্তু সকলেই সন্তুষ্ট থাকছে, তারা পদ নিয়ে বসে আসে। এখন এই জায়গাগুলো প্যারালিজম, কারণ তৃণমূল কংগ্রেস একটা বিরাট পার্টি, মাস পার্টি। এই পার্টির ভিতরে ক্ষোভ বিক্ষোভ অনন্ত, কারণ সবাই প্রায় ভিন্ন ভিন্ন এজেন্ডায় আসছে এবং সেই এজেন্ডা গুলো ফুলফিল করার জায়গা পাচ্ছে না। তো তাদেরকে কি করে রাখা যাবে? অর্গানাইজেশন পার্টির থেকে বহু লোককে ধরে রাখার জন্য তেমনি পার্টির যে মধ্যে যারা বিক্ষুব্ধ তাদের সেইটা দিয়ে দেওয়া। সেটা ওই যে নমক হারাম সিনেমাটা যদি পুরোনো, অনেক দিনের পুরোনো সিনেমা, অমিতাভ বচ্চন, রাজেশ খান্নার মনে করা যায়, যে ট্রেড ইউনিয়ন লিডারকে ঢুকিয়ে দিচ্ছে, সে কিন্তু মালিক পক্ষেরই লোক। তেমনি অভিষেক ব্যানার্জি যদি ক্ষোভ বিক্ষোভ করে, তিনি কিন্তু মমতারই লোক। আবার যারা সব বলছে তারাই সালতা মামি এদিক ওদিক চলবে, আবার তারপর বিভিন্ন চুপ হয়ে যাবে। বাকি গত 2 বছর ধরে এই পুরো ব্যাপারটা দেখুন, বদ্ধ তৃণমূল নতুন দেখা যাবে, দেখা যাবে। কিন্তু আমি আপনার সঙ্গে পুরোটা সহমত হলাম না। তার কারণ, আপনি যদি মুলায়েম অখিলেশকে দেখেন, অখিলেশ শিবপাল যাদবকে কার্যত অপ্রাসঙ্গিক করে দিয়েছে, কার্যত অপ্রাসঙ্গিক, এবং মুলায়েমকেও কার্যত অবসরের গ্রহে পাঠিয়ে অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স এসেছিল। তা পারিবারিক রাজনৈতিক দলের সিংহাসন দখলের লড়াই কিন্তু চলে। সেখানে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় মানে পিসি ভাইপোর এই দৈরথ, এটাকে আপনি কেন সাজানো বলছেন? আমি সাজানো শুধু বলছি না, আমি বলছি এটা একটা ওয়েল অর্কেস্ট্রেটেড, মানে একেবারে তৈরি করা। দেখুন, মুলায়ম আর এর ভেতরে যখন অখিলেশের মধ্যে হলো, তার আগে অখিলেশ 5 বছর চিফ মিনিস্টার থেকেছে। এটা শুধু ছেলে বাপের লড়াই না বলে দুজন পলিটিক্যাল পার্সোনালিটির লড়াই বলুন। এনটি রামারাও তিনি ফিল্ম থেকে এসে ঢুকলেন, তার জামাই চন্দ্রবাবু নাইডু অলরেডি কংগ্রেসের নেতা ছিলেন, পলিটিক্যাল পার্সন, সেটা পরিবার থেকে আমি। আর অভিষেক ব্যানার্জি যদি আপনি খুব লজিক্যালি চিন্তা করেন, তার কি এমন কোন পারফরমেন্স আছে অভিষেক ব্যানার্জি যে পলিটিক্যালি কাউকে চ্যালেঞ্জ করতে পারে, এক্সেপ্টিং মমতা ব্যানার্জির ভাইপো হওয়া ছাড়া? তিনি টিকিট পেয়েছেন মমতার ভাইপো হয়ে, তিনি লাইমলাইটে এসছেন ভাইপো হয়ে, তিনি যা যা কাণ্ড করেছেন, এবং উনি যখন এই ত্রিপুরা হোক, গোয়া হোক, যেখানে উনি গেছেন,
সেখানে তো কোনো পারফর্ম করতে পারেনি পার্টি, সেখানে তো তার কোনো পারফরমেন্স নেই। যদি অভিষেক ব্যানার্জির কথা বলি, তাহলে অভিষেক ব্যানার্জি কোন হিসাবে বা কোন বুকের পাটার উপর ভিত্তি করে সে সেখানে লড়বে? এখন ইউথ ফোর্স দেখুন, মমতা ব্যানার্জি, আমি নিজে মনে করছি মমতা ব্যানার্জি কিছু পুরনো লোককে ইজ আউট করতে চাইছেন, যেটা উনি ডাইরেক্টলি করতে পারেন না। আমি পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে দীর্ঘদিন ধরে আমার কাছে নলেজ ছিল, আপনাদেরও ছিল, এবার পার্থ চট্টোপাধ্যায় যাবে, সৌগত রায় এইবার যাবে। আমি একবার নাম ধরে ধরে বলছি, ববি হাকিম সেও যাবে। তাহলে এদেরকে পকেটে রাখা, থ্রেটে রাখা, প্রয়োজন মতো ইজ আউট করা, তার একটা মেশিনারি চাই। সেই মেশিনারিটা পার্টির ভিতরে, এটা মমতা ব্যানার্জির ক্রিয়েশন। এখন এই মুহূর্তে যদি কেউ বলে যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের করছে, সেই যে এখানে তারা রুল করার চেষ্টা করছে, আমি একমত হতে পারবো না। মানে আরেকটা জিনিস আমি বলে দিই, মুলায়ম অভিষেকের অভিঘাতটা আমি কিন্তু অনেক বেশি জানি, অনেক বেশি জানি। সেখানে পারিবারিক বিরোধ, মুলায়মের দ্বিতীয় বিয়ে, সেখানকার তার সৎ মা, তারপরে তার পরিবারের একটা অংশ এসে অখিলেশের সাথে জয়েন করা, ভাতৃবধূদের ব্যবস্থা, কাকা সাথে আসা চলে যাওয়া, একটা সাইজেবল কাস্ট ভোট সেটা টেনে নেওয়া, এগুলো সমস্ত, এবং কাস্টের যারা লোক ছিল যাদবেরা, তারা এসে অভিষেকের কাছে ধর্ণা দিয়েছে যে তুমি হাল ধরো, নইলে মুলায়মের ভিনবতি ধরেছে, পার্টি শেষ হয়ে যাবে। এগুলো আমি একদম অনলাইন আপনাকে বলছি এগুলো। অনেকে বলেন মুলায়মের এই বিচ্যুতির পিছনে অমর সিংও দায়ী অনেকটা, দুজনেই প্রয়াত হয়েছেন, বলাটা ঠিক নয়, তাও বলে। দেখুন, আমার পাশের বাড়ির ছেলেটা আমার ছেলেকে বিগড়ে দিয়েছে, এইটা তথ্যটা দাঁড়ায় না। আমার ছেলেটা বিগড়ানোর জন্য বসেছিল পাশের বাড়ির লোকটা অনুঘটকের কাজ করছে। দেখুন পাওয়ার করাপ্টস, পাওয়ার, পজিশন, ফ্লেমবয়েন্স, এগুলো যদি মানুষকে না করে, তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষ কি দুর্নীতিগ্রস্ত হয়? আমার শেষ প্রশ্ন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে বৃদ্ধতন্ত্রের বিরুদ্ধে সরব হচ্ছেন, আপনি বলছেন মমতার ইনস্ট্রাকশনে, আবার মমতা পুরনো নেতাদের আশ্বস্ত করছেন যে আমি তোমাদের সঙ্গে আছি, এটাই তো? মানে যে ব্যাখ্যাটা বিজেপির কাছে একটা সিগন্যাল পাঠানো যে দলের মধ্যে রিফট হয়েছে, তাই চরম পদক্ষেপ করো না, কেউ হয়তো আগামী দিনে সিন্ধেও হতে পারে। এটা আমি এই জায়গায় হ্যাঁ বলুন। হ্যালো। এটা হচ্ছে হাতির দাঁত, যে দাঁতে হাতি খায় সেই দাঁত হাতির শো করে না, আর যেটাতে শো করছে সেটা হচ্ছে পলিটিক্সটা, এটা হচ্ছে গেম কনফিউশন। আপনারা অনেক বলেন যেটা গেম অফ অপরচুনিটি, কিন্তু অপরচুনিটি তো পরে আসে, আগে কনফিউশন ক্রিয়েট, মানে জলটা ঘোলা না হলে আপনি মাছ ধরবেন কোথা থেকে? আজকে 12 বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, এখন আমি মনে করি যে বাঙালি, মানে বাংলা ভাষী যারা নেতা হয়েছে তাদের মধ্যে অগ্রগণ্য পপুলারিটি মমতা ব্যানার্জি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখনো ডেটটা লাগেনি, লোকে সন্দেহ প্রকাশ করছেন, লোকে বিভিন্ন কথা বলছেন, কিন্তু যে ভোট ফলোয়ারটা ওনার কাছে ছিল সেটা মোটামুটি এখন ইনট্যাক্ট আছে। ভোটের পার্সেন্টেজ আপনারা বুঝতে পারেন, তৃণমূলের ভোট কিন্তু কমছে না, বরং একটু একটু বেড়েই যাচ্ছে। সোশ্যাল ইকুয়েশন আছে, রিলিজিয়াস ইকুয়েশন আছে, বর্তমান পরিস্থিতি আছে, বেনিফিশিয়ারি গ্রুপ আছে, সব থাকলো। মমতা ব্যানার্জিকে এড করা যায়নি এখনো পর্যন্ত। তাহলে সে তো অটোমেটিক্যালি জানে যে মমতা ব্যানার্জির পরে সে হবে, তাকে তো সবার থেকে তুলে নিয়ে মমতা ব্যানার্জি। কোনো এখানে অ্যাসেন্ডেন্সি ফাইট নেই, কোনো উত্তরাধিকারের লড়াই, এটা পার্টির ভিতরে এই জোলা আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি ববি হাকিমকে তো মমতা চ্যাস্টিসাইজ করেছে, তুমি কথা বলো না, মনে পড়ছে আপনার?
হ্যাঁ তুমি কোনো কথা বলবে না, তখন সে আবার দুঃখ প্রকাশ করে কমতে আউলে গেছে। এগুলো চট্টোপাধ্যায়ও করেছে। আমি যত নেতা আছে ধরুন দু একজনকে ব্যতি রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকেই কিছু না কিছু করেছে, এবং যেটা ধরা হচ্ছে যে একটা বিরাট ফোর্স অভিষেকের সাথে আছে বা ইত্যাদি আছে, সেটাও খুব একটা দেখা যায় না। লিডাররা তো আছে, সৌগত রায় কার সাথে আছে, সিনিয়র মোস্তার নামটাই বারবার বলে। আপনি এগুলো নজর করবেন। তাই জন্য দেখুন এটা খুব প্ল্যানিং পলিটিক্স। একটা 12 বছরের পার্টি ইন পাওয়ার, ফেইল্ড ইন অ্যাডমিনিস্ট্রেশন, এটা কোনো ব্যাখ্যা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যত বড় নেতা তত ব্যর্থ তিনি একজন প্রশাসক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ছেলে খেলা সমস্যায় রাজ্যে চলছে, বিশেষ করে কোর্টে গেলে এগুলো তো বোঝা যায় কোর্ট কি রায় দিচ্ছে। হ্যাঁ, কোর্ট তো আমি না হয় আমরা আপনার বক্তব্য হচ্ছে এগুলো গটা পিসি ভাইপোর গটা কথাটা আমি ইউজ করছি না, আমি বলছি যেটা একটা ট্যাকটিক্স। এই ট্যাকটিক্সে তৃণমূল কংগ্রেস এইভাবে চলে এসছে। বহু বছর আগে যদি কংগ্রেস দেখেন, কংগ্রেসে আপনারা বলতেন সঞ্জয় গান্ধী ইন্দিরা গান্ধীর লড়াই আছে। এইগুলো ট্যাকটিক্স, এবং এই গ্রুপিজম, ইনার গ্রুপিজম এবং সব গ্রুপকে অ্যাডজাস্ট করে নেওয়া এবং সেগুলো করা, এগুলো কংগ্রেস ঘরানার একটা খেলা। এবং এটা তৃণমূল কংগ্রেস মূল কংগ্রেসের জায়গায় অত্যন্ত করেছে, সে সাফল্য লাভ করেছে, তবেই না তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে কংগ্রেসের জায়গায়। থ্যাংক ইউ অমিতাভ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.